হ্যালো বন্ধুরা, ফিজিক্স সিকার্স এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এইটা নিয়ে আলোচনা করব। তো প্রথম পার্টে হচ্ছে আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের 9টি পর্বের মধ্যে আমাদের প্রথম 2টা পর্ব নিয়ে আমরা আলোচনা করব এবং তথ্যবহুল এবং ডিটেলসে আলোচনা করার আমরা চেষ্টা করব। তো এছাড়া আমাদের প্রত্যেকটি ভিডিও আমরা প্লেলিস্ট আকারে অধ্যায় ভিত্তিক আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো আমাদের কার্যক্রমগুলো তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরিচালিত হবে ফিজিক্স সিকার্সে, এবং প্রত্যেক ক্লাসের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করা থাকবে। তো চলো দেরি না করে আজকে আমরা আমাদের লেসন শুরু করি। তো শুরুতেই আমরা এই অধ্যায়ের যে ডেসক্রিপশন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব, আসলে শ্রেণীবিন্যাস কেন করা হয় প্রাণী জগতের। তো এখানে আমরা পাঠ্য বইয়ের আলোকে আমরা একটা ডেসক্রিপশন তৈরি করেছি, যে দেখা যাচ্ছে আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্মের প্রকৃতি ও ভিন্ন। এদের মেরুদণ্ড আছে, আবার কোনোটির মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ, তেলিয়া পা, তার উপাঙ্গ, তারপর চলাফেরা করে। আবার কোনোটির চলন শক্তি নেই। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই, তবে আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কার করা হয়েছে। তো যাই হোক, এইখানে যে বিষয়টা সেটা 15 লক্ষ প্রজাতির নাম আসলে আমরা একভাবে আমরা মনে রাখতে পারবো না, এককভাবে। তো তার জন্য আমাদের দরকার একটা সুশৃঙ্খল শ্রেণীবিন্যাস বা বিন্যাস, যার ফলে আমরা খুব সহজেই তাদেরকে শ্রেণীবিন্যাস করতে পারবো এবং চিনতে পারবো। তো সেই সকল ধারণা থেকেই কিন্তু শ্রেণীবিন্যাসের উদ্ভব হয়েছে। তো শ্রেণীবিন্যাস এর ICJ-10 কর্তৃক স্বীকৃত নামকরণ পদ্ধতি বা শ্রেণীবিন্যাস পদ্ধতি দুই ধরনের, একটা দ্বিপদ আর একটা ত্রিপদ। তো যাই হোক, শ্রেণীবিন্যাসের জনক বলা হয় বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস। এছাড়াও গ্যাসপার্ড বউহিন নামে একজন বিজ্ঞানী, উনিও সর্বপ্রথম আর কি মানে প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করার একটা পদ্ধতি অবলম্বন করেন। তো যাই হোক, পরবর্তীতে ক্যারলাস লিনিয়াসের দ্বারা সেটা স্বীকৃত হয়। শ্রেণীবিন্যাসের ধাপ 7টি, অর্থাৎ 7টি ধাপে আমরা কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করে থাকি। এটা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। তো আমরা যে নামকরণ পদ্ধতিগুলো বললাম, অর্থাৎ দ্বিপদ নামকরণ পদ্ধতি বা ত্রিপদ নামকরণ পদ্ধতি। এই দ্বিপদ এবং ত্রিপদ নামকরণ পদ্ধতির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন এটা দুইটা অংশে হয়ে থাকে। এটা দুইটা অংশে হয়ে থাকে। যদি আমরা বলি হোমোসেপিয়েন্স, যদি আমরা বলি যে হোমো, HOMO, তারপর সেপিয়েন্স। আচ্ছা, যদি আমরা এটাকে টেক্সট আকারে লিখি, ওকে, জাস্ট মিনিট। যদি আমরা বলি যে হোমোসেপিয়েন্স, তো হোমোসেপিয়েন্সের হোমো শব্দটা গণনাম এবং পরের অংশটা প্রজাতি নাম। তো এখন দেখো, এখানে রাজ্য 1, তারপর পর্ব, ফিলাম, শ্রেণী, ক্লাস, বর্গ, এগুলো শ্রেণীবিন্যাসের 7টা ধাপ। এবং কোনো প্রাণীকে শ্রেণীবিন্যাস করতে হলে এই 7টা ধাপে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তো এই 7টা ধাপ সম্পর্কে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করব। তার জন্য আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তো দেখো, আমাদের পরবর্তী স্লাইডটা ওপেন হয়ে গেছে। যে শ্রেণীবিন্যাসের এই ধাপগুলো রাজ্য, কিংডম। এটি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর এবং জীবজগৎকে কয়েকটি বৃহৎ রাজ্যে ভাগ করা হয়, যেমন উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। অর্থাৎ আমরা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণীদেরকে দুইটা আলাদা আলাদা রাজ্যে ভাগ করে থাকি, এবং প্রত্যেকটা রাজ্য একটি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হয়ে থাকে। তারপর পর্ব, ফিলাম বা ডিভিশন। রাজ্যকে কয়েকটি পর্বে ভাগ করা হয়, যেমন প্রাণী রাজ্যের ক্ষেত্রে করডাটা এবং আর্থ্রোপোডা ইত্যাদি। এগুলো আমাদের এক একটি পর্ব। যদি আমরা বলি যে আর্থ্রোপোডা এবং করডাটা প্রাণী রাজ্যের কয়েকটি পর্ব। তারপর বলা যে শ্রেণী, ক্লাস। পর্বকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, মানে রাজ্য থেকে আমরা পর্বগুলো পাই, আবার পর্ব থেকে আমরা শ্রেণীগুলো পেয়ে থাকি। যেমন করডাটা পর্বের মধ্যে রয়েছে শ্রেণী, স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি,
তো এরকম হচ্ছে ম্যামালিয়া, তারপর অনেক রকম হচ্ছে আমাদের পর্ব রয়েছে, রেপ্টিলিয়া। তারপর বর্গ, শ্রেণীগুলোকে কয়েকটি বর্গে ভাগ করা হয়ে থাকে। তো এরপর রয়েছে হচ্ছে গোত্র, বর্গকে কয়েকটি গোত্রে ভাগ করা হয়ে থাকে। এরপর গণ এবং হচ্ছে প্রজাতি নাম। তো এই গণ এবং প্রজাতি নামের উপর ডিপেন্ড করেই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসকৃত জীবগুলোর নামকরণ করা হয়ে থাকে। তো যাই হোক, এরপরে আমরা যে হচ্ছে স্লাইডটা যাব, ওইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আসলে কি। তো আমরা এই অধ্যায়ে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়েই আলোচনা করব, তার কারণ এখানে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আমাদের এই অধ্যায়টা সাজানো নয়। তো আমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো আমরা এখন চলে যাব প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ছকে। তো দেখো, আমরা পূর্বে আগে থেকে একটা লেআউট তৈরি করে রেখেছি অ্যানিমেলিয়া জগতের, অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের একটা লেআউট। এখানে দেখা যাচ্ছে যে পরিফেরা, নিটারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকিনোডার্মাটা, কর্ডাটা, এইটা হচ্ছে আমাদের রাজ্য, অ্যানিমেলিয়া জগৎ বা রাজ্য। তো এক নজরে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে অ্যানিমেলিয়া জগৎ বা রাজ্য। তার যে পর্বগুলো, 9টি পর্ব রয়েছে, একটা হচ্ছে পরিফেরা, নিটারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকিনোডার্মাটা এবং হচ্ছে কর্ডাটা। এই কর্ডাটাকে আবার হচ্ছে 3 রকম ভাবে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এবং ভার্টিব্রাটাকে আবার একাধিক শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, যেমন সাইক্লোস্টোমাটা, কন্ট্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং হচ্ছে স্তন্যপায়ী। তো এই 9টি পর্বের মধ্যে আজকে আমরা 2টি পর্ব নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরিফেরা এবং হচ্ছে নিটারিয়া। 9টি পর্ব, অনেক বড় বড় এই পর্বগুলো এবং অনেক তথ্যবহুল পর্ব। তো আসলে খুব একটা ভিডিওতেই যদি আমরা হচ্ছে সমস্তটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে একটা ভিডিও 2-3 ঘন্টাতেও শেষ হবে না। এই জন্যই হচ্ছে আমাদের টার্গেট 15 থেকে 20 মিনিটের মধ্যে যেন লেন্থ থাকে আমাদের ভিডিওগুলোর, খুব অল্প সময় ধরে। তার কারণ হচ্ছে দেখা যায় যে অনেকের ধৈর্য থাকে না আসলে দীর্ঘক্ষণ ক্লাস করার। তো যাই হোক, আমরা পরিফেরা এবং নিটারিয়া আমাদের যে হচ্ছে পর্ব 2টি রয়েছে, সেই পর্বতে আমরা চলে যাব।